রিফাত যখন ক্লাস 10-এ পড়ে, রিফাত ছোটবেলায় খুব ভালো ছিল, খুবই ভালো, শান্তশিষ্ট, ভদ্র, ব্রেন ভালো ছিল। ক্লাস 10-এ ওঠার পর ও আর স্কুলে যায় না, টেস্ট দিছে, টেস্ট পরীক্ষা যখন দিবে তখন আর স্কুলে যায় না। হ্যাঁ, তো আমরা জানতাম না, ওর ক্লাসমেটরা এসে বললো যে আন্টি ও স্কুলে যায় না। কি ব্যাপার, ও তো সকালে স্কুলে বের হয়ে যায়, বিকালে 4টার সময় ঠিকই বাসায় আসে। তখন আমি খোঁজ নিলাম, গিয়ে দেখি বা জানতে পারি যে ওই কোনো আপনার ওই পুকুর এই টাইপের কোনো নীরব নির্জন জায়গায়, জনমানবহীন নীরব নির্জন জায়গায় চুপ করে বসে থাকে। হ্যাঁ, জানার পর আমি নিজে গিয়ে দেখছি চুপচাপ বসেছিল, ব্যাগটা স্কুল ব্যাগটা পাশে ছিল, পুকুরের পাশে গাছের নিচে। আবার কোনো মসজিদের ছাদের উপরে কোনায় চুপচাপ, যেখানে কেউ যায় না, নীরব একদম, মানে মানুষের মধ্যে থাকবে না। তারপরে বাসায় আনার পর কোনো বাড়ির ছাদে, 5তলা বা 6তলা এরকম ছাদে, তারপরে নিয়ে আসলাম যে কি ব্যাপার, আমার স্কুল ভালো লাগে না, আমি স্কুলে যাবো না। ওর কথাবার্তা, ও কোনো মানুষ আসলে ঘরের মধ্যে ও কার সাথে কথা বলবে না, মুখটা তাড়া রাখবে। তো আর একটা আমার বই ছিল মৃত্যুর পরে কিয়ামতের আগে, এই বইটা খুব পড়তো, আর কেউ আসলে ওই বইটা দিয়ে মুখটা ঢেকে রাখতো, নামাজ কালাম পড়া শুরু করলো। তারপর এখন আশেপাশে সবাই বললো জিন ধরছে পড়িতে আসক্ত, এরকম কিছু। তারপর ওই এলাকার যতদূর যে যেখানে বলছে কবিরাজ, আলেম, মসজিদের হুজুর, ইমাম সাহেব, যে যেখানে বলছে সব জায়গায়। তারপরে আর ও তখন থেকে ওর সন্দেহটা শুরু হয়েছে। ওই আমরা যেমন একটা হুজুর নিয়ে আসি, দেখাই যে না এটা, ওই বলে যে এই হুজুরটা ভালো না, ওই হুজুরটার কাছে চলো, ওইটা যে ওই দিকে ওর ওই যে সন্দেহটা ওখান থেকে শুরু, ওটাই ওর মনে করতেছিল ওইটাই ঠিক হবে। তারপর আবার সেখানে যাই, আবার এরকম টিভিতে যদি দেখে বা রেডিওতে কোথাও শুনে যে টিভিতে এরকম অ্যাড থাকতো যে চট্টগ্রামের হুজুর বা ওই যে 7তলা এরকম হুজুর থাকে, কিস্তিতে ইয়া করে, ওগুলো দেখে ওটার জন্য অস্থির, বাসা ওইটা নিয়ে আমাদের সাথে হইচই করতো। ওইটা একরকমের জিদ হয়ে গেছে, আমাদের বায়নাগুলো মিটানো, ওটা একরকমের, ওটা না করলে বাসার মধ্যে অশান্তি সৃষ্টি করতো, বকাবকা করতো, গালাগালি করতো। তারপর ওইরকমই করলাম, করার পর দেখি যে না, আমার কাছে মনে হলো যে এটা তো ওর শরীর সবকিছু ঠিক আছে, অথচ এরকম বলতেছে। আমি আবার হুমায়ুন আহমেদের বই পড়তাম, সাইকোলজি, তখন আমার কাছে কেন মনে হলো এটা কোনো মনের রোগ হতে পারে, এরকম কিছু। তারপর যে চট্টগ্রামের কোনো হুজুর টিভিতে যদি অ্যাড দেখে যে অমুক হুজুরের কাছে বা ওরকম কোনো ইয়ার কাছে গেলে ভালো হবে, ওইটার জন্য বায়না করতো, প্রচুর বায়না করতো। তারপরে ওকে আমরা নিয়ে আসলাম যে না, ঢাকা পপুলার নিউরোলজি ডাক্তার দেখালাম। ওখানে দেখানোর পর উনি যে মেডিসিনগুলো দিল, তারপর ওই 2-3 দিন খাওয়ার পর ওর একটা সাইড এফেক্ট থাকে, যেটা আগে বুঝতাম না, এখন বুঝি। বমি টমি করতো, গ্যাস হতো, এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতো, খুব প্রচুর বমি টমি করতো, আর শরীর এত উইক দেখা যেত এতটাই। তখন ওইটা বন্ধ করলো, ও খাইতে চাইলো না, আমিও আর বুঝি নেই তখন যে না, খাওয়ালে সমস্যা হতে পারে, আমিও বন্ধ করছি। ছেলে এরকম হলো যে না, তাহলে মনে হয় মানুষ যেটা বলে জিন পড়ে এরকম কিছু হতে পারে। তারপর আবার ওই আর একটা বায়না করলো কি যে ওর মুসলমানি করানো হয়নি, আমরা ছোটবেলায় যে মুসলমানিটা করছি এটা এক ধরনের ওর সন্দেহ, যেটাও সন্দেহ করবে ওইটা দিয়ে। মনে করতেছে যে ও যেটা মনে করবে ওটাকে সঠিক মনে করে, হ্যাঁ হয়নি, আবার নতুন করে করতে হবে। তো বুঝাইলো, বুঝে না, ঠিক আছে কোথায় করবা, তখন একটা ফার্মেসি লোককে দেখা দিল, সেই লোকের কাছে ওর বাবা নিয়ে গেল। ওই লোক ওই দিন বিকালে ছিল না, তখন আর আব্বু বললো এই লোকটা নাই, তাহলে আর একটা ফার্মেসির দোকান পাশে আছে, ওনাকে দেখে। তো ওনাকে দেখাইছে, উনি বলছে ঠিক আছে কালকে নিয়ে আসেন, 1000 টাকা লাগবে। ঠিক আছে, এটা আরো 7-8 বছর আগের ঘটনা। তারপর ও পরের দিন রাত্রে আসছে, ও সকালে ওরা ডিউটিতে যাবে 8টার সময়, ও বকতেছে, বাজে বকা দিতেছে, যেগুলো কখনো করে নাই। হ্যাঁ, যে তুই আমাকে নিয়ে গেলি না, যত রকমের ভাষায় বলা যায়, যেগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব না। তো আরবু বলতেছে আমি তো নিয়ে গেলাম, সেই লোক ছিল না, আমি কি করবো বলো। এই কথা বলার সাথে সাথে উঠে ওরা আপনাকে গেট দিয়ে বের হয়েছে, এরকম বের হয়েছে, একটা ঘুষি দিছে। হ্যাঁ, যেটা কখনো এর আগে করেনি। 7 বছর আগের গল্প, 10 বছর আগে।
Okay. হঠাৎ করে ঘুষি দিচ্ছে, খুবই ভালো ছিল, হঠাৎ করে এরকম ঘুষি, আর ওর ঘুষির আওয়াজটা এমন হয়েছিল 3 তলা থেকে সবাই চলে আসছে। ওরে বাবা। এত বৃষ্টি আওয়াজ হয়েছিল, এত মানে মনে হয়েছিল যে ওর সাথে 10 জন মানুষ ওর সাথে পারবে না। মানে চেহারা দেখার পরে ওর সামনে যে ওকে এসে আটকাবে এই সাহসটা কারো হয়নি। মানে দূরে এরকম থেকে একটা মানে দেখতেছি, রণমুক্তি এমন ছিল। একটা ভাবমূর্তি ওর ভিতরে চলে আসছে। কেউ সবাই দূরে আসছে, আমরা বলতেছি যে আপনারা ধরেন না কেন, ধরেন ওরা বুকে মারার চেষ্টা করতেছে। My God. তখন আমি কি করছি, ও এইদিকে তাকায় আছে, ওইদিকে ওরা আপুর সামনে, আমি পিছন থেকে মনে হলো যে যাই হোক আমি একটা লাঠি দিয়ে ওর মাথায় একটা করি না, লোকে থামানো চাইতেছে না, মানে আরো মারো এরকম অবস্থা। এরকম একটা ওরা আপুর সাথে ইয়া করতেছে। তখন আমি পিছন থেকে, ও কিন্তু এইদিকেই তাকায় আছে, আমি লাঠি নিয়ে আসছি, ও ওদিকে ওর আপুর সাথে কথা বলার পর মোচড় দিয়ে আমার লাঠিটা নিয়ে আমাকে মারতে আসছে। আচ্ছা। এই জন্য এইসব বিষয়ে মানুষ বলে যে জিনে দিয়ে এরকম। আসলে কিছু মানে এমন কিছু মানে বিষয় দেখছি। মানে যেটা আসলে লজিক্যালি হওয়ার কথা না সেটা চলে আসে ওর attitude এর মধ্যে। হ্যাঁ, আজকের এই গল্পটা খুব সেন্সিটিভ একটা গল্প, একটু মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত, কারণ উনি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলছেন, উনি সাফারার এবং ওখান থেকে ওভারকাম করেছেন। তো আমার মনে হয় যে সবার একটু মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ সন্তানের যাতে এইরকম সমস্যা হলে বা পরিবারের মেম্বারদের যদি এরকম সমস্যা হয়, আজকের এই গল্পটা থেকে আপনারা অনেক বড় একটা সাজেশন পাবেন। জি, তারপর কি হলো? তারপর ও আমাকে যখন মারতে আসলো, আমি তো ও জানি যে ও একটা মাইর দিলে আমি শেষ, কিভাবে যেন কেউ একজন এসে ধরে আটকাইতে পারছে তখন ওকে, ওর আব্বুই মনে আসছে সাহস করে। তারপর আমি চিন্তা করলাম যে না, এই সম্ভবত গাঁজা টাজা খাইছে, নাহলে এরকম উত্তেজিত হবে কেন, এরকম কোনো নেশা টেশা বসতে, চলো আমরা একে পুলিশে দিয়ে আসি। তারপর আমরা ওকে নিয়ে থানায় গেলাম, মানে ওকে নিয়ে গেছেন? ও ছিল আচ্ছা। ও ছিল, ওরা আমরা সব থানায় গেলাম, ওনারা বললো যে থানায় যে যাচ্ছেন ও কি জানতো যে আমাকে থানায় নিয়ে যাওয়া হ্যাঁ হচ্ছে? জানতাম। আচ্ছা, তা ও কি বলছিল? ও কিছুই না, ওর কোনো ভয় ভীতি, কোনো ফিলিংস, কিচ্ছু নাই। কোনো আবেগ কিচ্ছু নাই, আচ্ছা। একটা রোগ। তারপরে থানায় গেলাম, ওরা মানে কেউ একজন বাসার পাশে বললো যে এভাবে যদি আপনারা বলেন নেবে না, আপনাদেরকে বলতে হবে ও মানে মাদকাসক্ত, আসক্ত এবং একটা কোনো কিছুর পকেটে রেখে দিতে হবে, এরকম ছিল। ওহো। এখন এটা তো খুবই কঠিন, ওই রাতটা ওই দিনটা যে আমার কিভাবে কাটছে এটা কাউকে বুঝাইতে পারবো না, যে আমার ছেলেকে আমি মিথ্যা একটা কথা বলে পুলিশের কাছে ধরাই দিচ্ছি, কারণ আমরা সেভে থাকার জন্য। তো কোনো একটা মা মিথ্যে কথা বলতেছি যে জিনিসটা কি একটা নেশা জাতীয় একটা ওষুধও নিয়ে আসছে ওরা, যে ওইটা বিছানা রাখবে, পুলিশকে বলবে যে ওটা খায়। সেই রাতটা অনেক কষ্টেই গেছে, যাই হোক। তারপর ছেলেকে ভালো ভালো খাওয়াইছি, কালকে ছেলেকে নিয়ে যাবে পুলিশ এসে। তারপর পুলিশ আসলো, তো আল্লাহ পাকের অশেষ রহমতে পুলিশটা সম্মত খুব ভালো লোক ছিল। আমি পুলিশ আসার পরে আমি বাইরে গিয়ে মানে আমার ছেলে মানে মারা গেছে, আমি ডেকে নিয়ে আসছি, আমি কান্নাকাটি করতেছি বাইরে। তো পুলিশ এটা শুনছে হয়তো বা, তখন ওর মাকে ডেকে নিয়ে আসেন, আমাকে নিয়ে আসছে, কি ব্যাপার আপনি নিজে গেলেন আবার আপনি কান্নাকাটি করতেছেন? তখন আমি বলে ফেলছি যে স্যার তো এটা জানি না। তখন উনি বললো যে এরকম তো মানসিক সমস্যা, এটা হতে পারে, আপনারা ডাক্তার দেখান। উনি আমাদেরকে পাঠালেন, মানে উনি নিল না, অ্যারেস্ট করলো না? উনি নিজে ওই মুহূর্তে আমার ছেলেকে বললো যে আপনি নিয়ে যান হাসপাতালে। তখন আমি পিজি হাসপাতালে নিয়ে আসলাম। পিজি হাসপাতালে নিয়ে আসার পর ওখানে ওরা ভর্তি করতে বললো। এরা পর্যন্ত ডাক্তার কবিরাজ সমস্ত, এরা পর্যন্ত শুধু কবিরাজের কাছে গেছে। শুধু নিউরোলজি ডাক্তার হ্যাঁ, দেখাইছে। হ্যাঁ। তখন ওইটা অনেক আগে, তারও 1-1.5 বছর আগে। তারপরে মেডিকেলে নিয়ে আসলাম, মেডিকেলে নিয়ে আসার পর ওখানে ওরা 10 দিনের জন্য ভর্তি রাখলো, এবং ডাক্তার আমার তখন ওরা জানাইলো যে আপনার ছেলের একটা রোগ, এই রোগের নাম সিজোফ্রেনিয়া, মানসিক রোগ, প্যারানয়েড সিজোফ্রেনিয়া। প্যারানয়েড সিজোফ্রেনিয়া। কত বছর আগে এটা জানলেন? জানলেও আমি তখনও বুঝি নাই যে এটা একটা রোগ। আমার কাছে ভাত পানির মতোই মনে হয়েছে, জ্বর কাশি এরকমই মনে হয়েছে। এবং আপনার কাছে মনে হচ্ছে, আপনি তখনও বিশ্বাস করেছেন যে এটা এই রোগ? বুঝি নাই যে এটা এত জটিল একটা কঠিন রোগ। না, কিন্তু আপনি যখন আপনাকে বললো যে সিজোফ্রেনিয়া, তখন কি আপনি এটা বিশ্বাস করেছেন যে না এটা সত্যি সিজোফ্রেনিয়া, নাকি আপনি তখনও সিজোফ্রেনিয়া সম্পর্কেই তখন আমি জানি না। আমি জানি এটা জ্বরের মতো। কিন্তু আমরা দেখেন দুটো বিষয় এখানে, একটা হচ্ছে যে আমাদের সমাজে এরকম কোনো কিছু হলে প্রাথমিক পর্যায়ে যেটা মানুষ মনে করে জিন ভূতে কোনো না, ব্যাপার। আমি বুঝতে পারছি এটা একটা মানে রোগ, এটা মনে হচ্ছে। এটা আপনি accept করেছেন? এটা আমি বুঝে গেছি। এইটা আমি কেন বারবার জোর দিয়ে জিজ্ঞেস করতেছি, এই একসেপ্ট করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে বিষয়টা কিন্তু যন্ত্রণা, মানসিক যন্ত্রণার একটা যন্ত্রণা। সমস্যা হলে না, আমি যদি বলি ধরেন আপনার হাতে একটা মেশিন আছে, মেশিনের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, আপনি যাবেন পার্টসটা লাগাবে, সঙ্গে সঙ্গে সার্ভিস দেওয়া শুরু করবে। মানুষের কিন্তু এরকম না।
মানুষের যদি জ্বরও হয় সারতে অ্যাটলিস্ট 3 দিন সময় লাগে, আর মানুষের মধ্যে যখন অস্থিরতা কাজ করে তখন কিন্তু মানুষ একটা তথ্য বেছে নেয় না, বিভিন্ন রকম, কেউ যদি বলে ডাক্তার ডাক্তার, কেউ যে বলে যেখানে বলে সেখানে মনে হয় যে গেলে ভালো হবে। আর আমাদের সমাজে সাধারণত এই ধরনের প্রবলেম বৈজ্ঞানিক ভাবে সমাধান করতে চায় না কেউ, জিনভূত মনে করে ওইখানেই পড়ে থাকে। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি মেডিকেল সায়েন্সটা একসেপ্ট করেছেন কিনা। এটা আমি প্রথমেই একসেপ্ট করছি, ওকে, যেহেতু আমি ওই যে হুমায়ুন আহমেদের বইগুলো পড়তাম সাইকোলজিক্যাল, প্রথমেই আমি করছি। কিন্তু শুধুমাত্র আমি করলে হবে না, আমার পরিবার ওরা কোনোভাবেই একসেপ্ট করেনি। এই পর্যন্ত, এখন পর্যন্ত বলতে গেলে অনেকেই করে নাই, আমার আশেপাশের লোক করে না। ওদের কথা অনুযায়ী তখন বলবো কেমন মা, আমরা বলতেছি অমুকের কাছে নিতে, তমুকের কাছে নিতে, এখন আর নিচ্ছি না। তখন থেকে আমি আসছি যে সাইকোলজি কোনো ডাক্তার যদি দেখি আমি সাইকোলজি তাহলে দেখাবো। তো যাই হোক, পুলিশ যখন, পুলিশকে আবার আমি এখানে একটা কথা ভুলে গেছিলাম, পুলিশকে আমি পাশে বারান্দা দিয়ে চুপ করে ডেকে বলছিলাম যে স্যার ওর না এরকম না, ওর মানসিক রোগ আছে। আব্বুরা ওর আব্বু তো ওইটাই চাচ্ছেন যে ওকে দিবে, হ্যাঁ দিবে, ওর আব্বু বুঝে না, এখনো বুঝে না। কিন্তু আমি যেহেতু বুঝছি, আমি ওনাকে চুপ করে জানলা দিয়ে ডেকে বলছিলাম, ওরা ঘরে ছিল। তখন উনি বল ঠিক আছে আপনি ভিতরে আসেন। আসার পরে উনি তারপরে এই যে পাঠাইলেন, ওরা আপনার কাছে বলে খাওয়া দাওয়া ঘুম এগুলোর মধ্যে কোনো দেখছিলেন ওই সময়টাতে? ঘুম ছিল না, ওই সময়টাতে ঘুমাইতো না, কোনো ঘুম ছিল না, সারা রাত বাইরে যাইতো, ছাদের উপরে চুপ করে বসে থাকতো। আপনার পুকুরে মানে একটা বিল্ডিং এর পিছনে যে নোংরা জায়গাগুলো থাকে, আবর্জনা মানুষ লোকে ইয়া করে ত্যাগ করে, ওই রকম জঘন্য জায়গার মধ্যে এভাবে এলাকে এভাবে করে থাকতো। রোদ আসতো, বৃষ্টি হইতো, কোনো মানে কোনো অনুভূতি ছিল না ভিতরে যে এখন রোদ হচ্ছে, বা সারাদিন না খাইতো না, এরকম করতো, এরকম একটা অবস্থা। জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোন ধরনের কোনো মেয়ের প্রেমে পড়েছো কিনা, না এরকম কিছুই না। জিজ্ঞেস করেছিলেন আপনি? হ্যাঁ বহুবার। আচ্ছা আচ্ছা, এরকম কোনো কিছু না। আর এগুলো দেখলে ওইগুলো হলে তো আমি বুঝতাম, আমি তো ফোন করে ছিল না। তারপরে ডাক্তার কাছে নিয়ে আসার পর ডাক্তার আমাকে বললো, তখনও বুঝছি যে একটা মানসিক রোগ, এটা সেরে যাবে, কিন্তু এটা যে সিজোফ্রেনিয়া জটিল এটাও বুঝিনি। তখনও বুঝছি যে ঠিক আছে এটা মানসিক রোগ। তো আনার পর ভালো হইলো, অনেকদিন ভালো থাকলো। তখন বললো যে আমি আর স্কুল করবো না, আমি চাকরি করবো। উনি বলতেছিলেন? ও বলতেছে যে আমি চাকরি করবো। আচ্ছা, ঠিক আছে চাকরি করো। চাকরিতে জয়েন করার 3-4 মাস পর ওখানেও আবার, কোথায় জয়েন করলো? ওই আমাদের নারায়ণগঞ্জে আচ্ছা, গার্মেন্টসে চাকরি করলো। ওখানে 2-3 মাস করলো, করার পর ওখানে আবার ওর ভিতরে যে চাপ নিতে পারে না, এটা আমি তখনও বুঝতে পারিনি। কোনো চাপ নিতে চায় না বা চাপ নিতে পারে না, সেই ধৈর্যটা ওর নাই। তখন ও ওখানে চোখ বড় বড় করে আর ছাদের উপরে উঠে, এই সূর্য থাম, এই সূর্য তুই ওঠ, আর তো এই দেখ আমি সূর্যকে খাচ্ছি, আমি সূর্যকে এখন গিলে খাবো, এরকম কথা বলতো। যারা অন্যান্য স্টাফ ছিল ওগুলো দেখে মালিকের কাছে বলা পর ওকে না করে দেয় যে এই ধরনের কেন কথা বলে। হ্যাঁ, আর পিএম বা যারা উপরে আছে, আপনাকে তো আমি চিনি, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সেই লোক, আপনি তো আবু বকর, হ্যাঁ আসসালামু আলাইকুম বলে পায়ের মধ্যে ঢুকে সালাম করতো, এরকম করতো। আর বাসায় যখন নিয়ে আসলাম রাত্রেবেলা, পাগল যেটাকে বলে, মানে পাগলি রাস্তার মধ্যে যেরকম উস্কো ফুস্কো, ওইরকম একটা চাদর হেঁচড়াইতে হেঁচড়াইতে যাইতো। আর কি ব্যাপার বাবা, তোমার চাদরটা তুমি সারা রাস্তায় ঝাড়ু দিতে দিতে নিয়ে আসতেছো, এরকম ময়লা হইতেছে, এগুলি পবিত্র মাটি, এগুলি পবিত্র ধুলা, এই জন্য আমি এগুলা সঙ্গে নিয়ে আসতেছি। এরকম তুমি কে, তুমি কে, তোমাকে তো আমি চিনতেছি না, তুই কে রে? ও ভাইকে বলতেছে, ওর বাবাকে বলতেছে তুই কে, আমাকে বলতেছে তো তুমি, তোমাকে আমি চিনতে পারতেছি, তুমি আমাকে জন্ম দিছিলা, এই জন্য সেই হিসাবে তুমি আমার মা। তুমি আমাকে এই পৃথিবী জন্ম না, তুমি আমাকে এই পৃথিবীতে আনছো, এই জন্য তুমি আমার মা। তা তোমাকে আমি ছাড়বো না, চিন্তা করো না, তোমাকে আমি জান্নাতে নিব। ও নিজেকে খুব মানে বিরাট বুজুর্গ বা পীর এরকম কিছু একটা ভাবতো। দেখেন এরকম কথাবার্তা বললে তো মানুষ এমনিই মনে করে ওর সাথে জিন আছে। হ্যাঁ, তারপরে আমরা রান্নাঘরে কাজ করতেছি, ও কেউ গেল এমন ভাবে আসসালামু আলাইকুম বলে, মানে জিনেরই কণ্ঠ, এমন একটা মোটা কণ্ঠ, এরকম ভয়ঙ্কর কণ্ঠ শুনে যারা পাশাপাশি আরো থাকি তারা সবাই চলে আসে। সবার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল না ভিতরে, খুব ভয় থাকা, তটস্থ থাকা। আপনাদের ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা ছিল? ফ্যামিলি মেম্বার বলতে আমি তো অল টাইম ওর সাথে, ওর আব্বু তো সকালে যায় রাত্রে আসে। আর ভাই বোন আর বাকি ভাই বোন? ছোট ছেলেটা তখন স্কুলে পড়তো, এই যে এটা, ওর বাড়ির দিকে অত ইয়া নাই। তারপরে এরকম করলো, তারপরে চাকরি চলে গেল। চাকরি চলে গেল। তারপর আরেকটা কোথায় যেন নিজেই ঢুকলো, ঢুকার পর বললো তুমি আমাকে বিষ খায় মারতে চাও, ভাতের সাথে বিষ দিছো বা শরবতের সাথে পানির সাথে, এরকম তোমাদের ওইটা তখন করিনি,
বাট আপনি জীবনের এরকম একটা স্টেপে গেছিলেন? এখন করতেছি, এখন করতেছি। ওটা তখন করি নাই, এখন করবো এটা পরে। তো ভাতের সাথে পানির সাথে বিষ মিশাইতেছে, ওষুধ মিশাইতেছে, ওগুলা তোমার কাছে আমরা থাকবো না, আমি থাকবো না। 1 মাস পরে যখন বেতন পাবে, ওই তার আগের দিন বলতেছে 6 তারিখে বেতন পাবে, 5 তারিখে আমি তোমাদের সাথে থাকবো না, আমি অন্য একটা মহিলার বাসায় ঠিক করছি, ওখানে থাকবো, ওখানে খাবো। তোমরা আমাকে ভাতের সাথে ওষুধ মিশায় রাখতে চাইতেছো, তুমি আমার ক্ষতি করতে ভাতের চাইতেছো। সাথে কি ওষুধ মেশাতেন ওই সময়, মেডিসিন দিতেন? তখন মিশাইতাম না, আচ্ছা তখন ওগুলো বুঝতাম না। আচ্ছা আচ্ছা। তো আমাকে আমার ক্ষতি করতে চাইতেছে, আমাকে পানি পড়া খাওয়াইছো, ওই যে কবিরাজ টবিরাজ এইসব পানি পড়া খাওয়া। আমরা তখন বলতাম তোর বাবার কোনো সম্পত্তি আছে নাকি, বা তোর তো কোনো সম্পত্তি নাই, যে সেই সম্পত্তি থাকতো সেই জন্য আমি হয়তো বা করতাম। কোন কারণে করবো বাবা, তুমি বলো, বোঝানোর চেষ্টা করতাম, কোনো কাউন্সিলিং এর কাজ হতো না। সত্যি যেদিন বেতন পাইছে সেই দিন রাত্রে আর বাসায় আসে নাই। তো সারা রাত টেনশনে, আমার খুঁজে কোথাও পাই না, কোথায় গেল। তো ভাবলাম যে যেহেতু বেতন পাইছে, কালকে অবশ্যই চাকরিতে যাবে, চাকরির স্থলে গেলাম, গার্মেন্টসে কাজ করতো? গার্মেন্টসে চলে গেলাম। গার্মেন্টসে আমি গেলাম, গেটের দারোয়ানের সাথে অনুরোধ করে বললাম যে ও আসবে, আমাকে একটু এখানে বসতে দেন। ওনারা আমাকে বসতে বললো, তারপরে ছেলে আসলো, আর আমি ওরা বলে জানালাম তুমি কিছু লোকজন নিয়ে আসবে, ওকে ধরে নিয়ে বাসা যেতে হবে। তারপর যে ওরা লোকজন নিয়ে ওকে ধরে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর ওই যে টাকাটা নিয়ে নিলাম আমরা, কারণ টাকাটা থাকলে তো আর ওইদিক ওদিক গিয়ে নষ্ট করবে। নিয়ে নিলাম, সেইটাই হচ্ছে বড় অপরাধ। কেন টাকা নিলাম? ওই 6,000 না, ওর কাছে 6 লাখ টাকা, ওটা এখনো বলে কেন টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য 2-3 দিন পর এলাকার একটা গুন্ডা টাইপের কবির নামে এক লোক, আমার নামটা ঠিক মনে নেই, কবির নামটাই দিলাম। তো এটাকে গুন্ডাই বলে এলাকার মধ্যে সবাই। ওনার কাছে গিয়ে বিচার দিয়েছে যে অমুক, আমার ওর হাজবেন্ডের নাম, ওর আব্বুর নাম এবং আমার নাম ধরে বলছে যে ওরা আমার টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা। কারণ ওরা কারা, ওদেরকে তুমি কিভাবে চিনো, ওদের বাসায় আমি থাকি। তারপরে সেই লোক ওর আব্বুকে ডাক দিচ্ছে। ওই লোক যেই জায়গায় থাকতো, একটা মাঠের উপর 3 তলা একটা ছাদের উপরে, আমরা যেটা এলাকায় শুনতাম যে উনি গাঁজা টাজা মদ এই টাইপের কিছু খায়, এবং ওই মাঠ দিয়ে যদি মানে এলাকার মানুষের ভাষা অনুযায়ী যেটা শুনতাম যে কোনো মেয়ে ওই রাস্তা দিয়ে গেলে উনি তাকে ধরে, বা কোনো মানে কোনো লোক মোবাইল টোবাইল নিয়ে গেলে ছিনতাই করে, এই টাইপের কিছু শুনতাম। ওই লোক ওরা বুকে ডাক দিল রাত্রে 11টার সময় যে আমার এখানে আসা। ওই 3 তলা, ওই নির্জন মাঠের এক কোনো ওই বিল্ডিংটা, ওখানে 3 তলা ওরা বুকে নিয়ে গেছে। যে তুই এই ছেলে টাকা নিচ্ছিস কেন, এরকম একটা ধমক টমক দিচ্ছে, মারবে এরকম কিছু। তো আবু বলে তো আমার ছেলে টাকা আমি নেবো না, আর ওর একটু সমস্যা আছে, এখন ওকে টাকা দিলেও থাকবে না, বা চলে যাবে, কোনো একটা নষ্ট করবে, আবার গাঁজা টাজা কিছু খাইতে পারে। তখন আমাদের ধারণা ছিল গাঁজা টাজা কিছু খায় এরকম কিছু। তো এই জন্য আমাদের সাথে রাত বিহেভ করে এরকম কিছু। তারপরে সেই লোক বলবো তোমার ছেলে কি প্রমাণ আছে, এখন আপনি বলেন যে। তারপরে উনি বললো যে ওর মার কাছে যান। তখন উনি বললো যে ঠিক আছে আমি আসতেছি, পরের দিন আপনারা যান। তারপরে উনি পরের দিন আমার কাছে আসলো। সেই লোক আসার পর তখন আমাকে দেখার পর ছেলের কাছে পরে আমার সাথে কথা বললো, কথা বলার পরে চলে গেল। চলে যাওয়ার পরে আশেপাশে আরো 2-1 জন, আমি এখন ওনাকে কিভাবে প্রমাণ দেবো যে এটা আমার ছেলে? কেন আপনাদের কোনো ফ্যামিলি ছবি নাই? ওই এলাকায় আমি ছেলেকে 10 ছেলেকে বছর, প্রমাণ করার কি আছে? আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ওর ছেলে তো ওইখানে জন্ম হয় না। আচ্ছা আচ্ছা। জন্ম হচ্ছে চৌধুরী বাড়ি, আমি থাকি নারায়ণগঞ্জ, আচ্ছা আচ্ছা। চিটাগাং রোড চৌধুরী বাড়ির দিকে। ওকে। আর ওখানে ওকে নিয়ে গেছে 10 বছর বয়সে, সেই বয়স থেকে যারা চিনে তারাই। আমাকে আমার ছেলের পরিচয় দেওয়ার জন্য আরেকজন লোকের কাছে পরিচয় দেওয়ার প্রমাণ দিতে হবে, এমন একটা কঠিন সিচুয়েশন। তখন আমি বললাম যে আমি ওদেরকে ছোটবেলায় নিয়ে আসছি, অমুকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করছে, এরপর ছেলে প্রতিদিন ওই লোকের কাছেই যায়। আচ্ছা আচ্ছা। সারাদিন থাকে না, রাত্রে থাকে না, ওর আব্বু আর আমরা সারা রাত খুঁজি। রাত্রে একটা কুকুরও যদি ঘেউ ঘেউ করে, মনে হয় যে রাস্তায় কেউ মারছে, কেউ খুন করছে, হয়তো বাবা রাস্তায় লাশটা নিয়ে কুকুর চিল্লাচিল্লি করতেছে, নাচটা করতেছে, এরকম একটা টেনশন থাকে। ওরা আব্বুকে বলে
ওর বন্ধুর বাসায় বা যত যাদের সাথে খেলাধুলা করতো তাদের বাসায় গিয়ে দরজার সামনে লাইট জ্বালা জ্বালা জুতা চেক করতাম যে এই ঘরে আমার ছেলে আছে কিনা। অত রাতে তোকে ডাকা যায় না, কার না কার ঘরে গেছে, কোথাও খুঁজে পাইতাম না। পরে শুনতাম, দিনের বেলা পরে শুনতাম হয়তো ওই লোকের কাছ থেকে গেছে, অথবা পরে আস্তে আস্তে দেখলাম যে কোনো বাড়ির ছাদের চিপায় চুপ করে শুয়ে থাকে রাতের বেলা, বা কোনো মসজিদের ছাদের চিপায় নির্জন এলাকায় এরকম চুপচাপ শুয়ে থাকে, বাসায় আসবে না, বা দিনে সারাদিন নাও খাওয়া নাই। বেশিরভাগ সময় ওই লোকের কাছেই থাকতো, ওই গুন্ডাটার কাছে থাকতো। 10-5 টাকা হয়তো বা দিত। আমার রাত্রে দিলে তো একটা বিশাল টেনশন তখন, যে এই লোক না জানি আমার ছেলের হাতে ছুরি ঢুকাই ধরাই দিয়ে বলে যে ওই লোকটাকে খুন করে আয়, বা মোবাইলটা চুরি করে নিয়ে এরকম কোনো অন্যায় কোনো কাজে নাকি ওকে জড়িত করে, নাকি ওকে কিছু খাওয়ায়, এরকম একটা বিশাল টেনশন। কিভাবে এই লোকের কাছে আমি আমার ছেলেকে উদ্ধার করবো। তারপর ছেলেকে উদ্ধার করার জন্য ওই লোকের কাছে ফোন দিই, তখন ওই লোক আমাকে এরকম একটা কথা বলে, মানে কথার ইয়েতে বোঝা যায় যে ওনাকে আমার মানে ওনার ইচ্ছে পূরণ করতে হবে এরকম কিছু একটা। ছেলের জন্য ছেলে ওখানে পাশে ছিল সম্ভবত, কথাগুলো শুনছে। তখন আমি ওনাকে স্ট্রেট জবাব দিলাম যে দেখেন, আপনি যদি আপনার আমার ছেলের গলায় ছুরিও দিয়ে আমাকে বলেন ছেলে মারা যাক, ছেলের মৃত্যু একদিন হবে, আল্লাহ নেবে, আমি আপনার কথায় কোনোদিন মানে রাজি হব না। আপনি যা খুশি তাই করেন, আমি আপনাকে আর ফোনও দিব না। আর একটা কথা শোনেন, আমি আপনার কথাগুলো কিন্তু রেকর্ড করে রাখলাম আমার সিমে। আমি যেহেতু আপনাকে বারবার ফোন দেই, যদি আমার ছেলে কোনো ক্ষতি হয় এই রেকর্ড করা কথাগুলো কিন্তু চলে যাবে থানায়। এই কথাটা ওনাকে বলে দিলাম। তারপর আমি তখন স্কুলে চাকরি করতাম, কিন্ডারগার্টেনে। তো আমি স্কুলে যাওয়ার পর 8টা থেকে 10টা, তা আমি স্কুলে চলে যাওয়ার পর আমার ছেলে শুনতাম মাঝে মাঝে বাসায় আসতো, এসে ওই সময় খেয়ে যাইতো। তো ছোট ছেলেকে বললাম, ও যদি আজকে আসে তুই আস্তে করে বাইরে দিয়ে দরজা তালা দিয়ে আমাকে ডাকতে যাবি। তারপর ওইরকম আসছে, ভালো রান্না করে আসছে, যে ভালো রান্না দেখলেও খাবে, মুরগির মাংস রান্না করছি, খাইতে খেতে ওই সময়ের মধ্যে আমি চলে আসবো। তারপরে আসছি, এসে ওই অবস্থায় আমি যেভাবে ছিলাম সেই অবস্থা ওকে নিয়ে সোজা লালমিনহাট আমার দেশের বাড়ি চলে গেছে। এটা কি আগে থেকে প্ল্যান করা ছিল আপনার? হ্যাঁ, না প্ল্যান ছিল না। আমার চিন্তা যে ওই লোকের কাছে কিভাবে আমার ছেলেকে আমি উদ্ধার করবো, মানে কবিরের কাছে যেতে দিব না, যেন কোনো অন্যায় কোনো কাজ ওকে দিয়ে না করায়। এই কবির নামটা ছদ্মনামে এখানে ব্যবহার করা হচ্ছে। ওকে, বল। তারপর ওই অবস্থায় উপরে আর একটা মহিলা ছিল, ওনাকে বললাম ও ছেলেকে তো নিয়ে যাওয়া যাবে না, এখানে আমার নাটক করতে হয়েছে, জীবনে অনেক নাটক করলাম এই ছেলের জন্য শুধুমাত্র। তখন ওই মহিলাকে বললাম, আপা আপনাকে আমার সাথে একটু অভিনয় করতে হবে। কি ছেলেকে বলতে হবে, যেহেতু ও পাগল, কোনো মানে কোনো কবিরাজের নাম শুনলেও সেখানে ছুটে যাবে। তো আপনি আসবেন, এসে আমাকে বলবেন, আপা আমাকে বকবেন ওর সামনে আমাকে বকলেও খুব খুশি হয়। আপনি আমাকে বকবেন আর বলবেন যে অমুক জায়গায় একটা ইয়ে আছে, ওখানে নিয়ে যান, আপনি আমাকে টাকা দিবেন। উনি সেটা এসে করলো, শায়লা রামনা ওই মহিলাটা এসে আমাকে বললো, আপা আপনি ছেলেটাকে এরকম ক্ষতি করতেছেন কেন, নষ্ট করতেছেন কেন? এই যে আমার কাছে একটা ভালো কবিরাজের ঠিকানা আছে, আপনি ওকে নিয়ে যান ওখানে। লালমনিরহাটের নাম তো বলে না, হ্যাঁ। তারপরে ওকে ওইটা বললো, তারপরে আমি উনি বলার পর আমার ছেলে রাজি হলো। ঠিক তো, কবিরাজের কাছে নিতেছো, কোনো চালাকি করতেছো না। শালাকে বললো যে এই বাবা আমি কি আনো তোমার বাবার সাথে চালাই, তোমার মা তো ভালো না, খারাপ, খালি তোমার ক্ষতি করতেছে, তুমি যাও তো, আমি খোঁজ নেবো, আমিও দেখতেছি 2 দিন পর তুমি যাও। তারপর ওই কথা বলার পর ওকে নিয়ে আমি গাবতলী, নারায়ণগঞ্জ দিয়ে বাস আসে, তবু ওই বাসে আসেনি, সোজা গাবতলীতে এসে ওখান থেকে বাস নিয়ে আমি লালমিনহাটে চলে গেলাম। চলে গিয়ে ওখানে ওকে রেখে আমি তারপরে চলে আসলাম, ব্যাক করলাম ওকে রেখে। আচ্ছা, এখন এখানে পরের দিন আমাকে কবির ফোন করছে, ওই লোক ছদ্মনাম যে যার নাম দিলাম। হ্যাঁ, আপনার ছেলে কি অবস্থা, এখন যে ফোন দেন না, আপনার ছেলে যে খোঁজ খবর নেন না। তা বললাম না, আপনি তো, উনি এখন এটা জানে না যে আমার ছেলেকে আমি রেখে আসছি, আমার ছেলের খবর নেওয়ার জন্য উনি আমার হিসাবে ব্যবহার করছে। তখন আমি বলছি যে আপনি যা খুশি তাই করেন, আমার ছেলেকে আমি আনতে যাবো না। তো উনি পায় নাই আমার কাছে, আমি ছেলে আসা ছেড়ে দিয়েছি। ওরকম ছেলে আমার দরকার নেই, যে আপনার মতো একটা গুন্ডার কাছে গিয়ে থাকতে পারে আর আপনার মতো গুন্ডে এই ধরনের কথা আমাকে বলতে পারেন। আমি ছেলেকে ছেড়ে দিয়েছি, আপনি যা খুশি তাই করেন। তারপর অনেকদিন পর, কয়েক মাস পর আমার ছেলেকে নিয়ে আসা হলো ওইখানে। কার কাছে ছিল? আমার মায়ের কাছে ছিল।
ওর কি ধরে বেঁধে রাখতে হতো? তখন কোনো মাঝে মাঝে ও ভালো হয়ে যায়, অটোমেটিক ভালো হয়ে যায় তো মাঝে মাঝে, খুব নর্মাল আচরণ করে। নর্মাল আচরণ করতো। মা আরেকটা বিষয়, ও বাইরে কারোর সাথে কোনো খারাপ কখনো করেনি? কখনো এই পর্যন্ত করেনি। ইন্টারেস্টিং। তারপর? অন্যান্য এই সিজোফ্রেনিয়া অন্যান্যরা করে, কিন্তু এর বেলায় সেই জিনিসটা এখন যায় না। তারপরে ওখানে মার কাছে রাখার পর মা মনে হয় কবিরাজ দেখাইলো, দেখার পর ওখানে কবিরাজ বলছে ওর সাথে 3টা শয়তান আছে, একটা ভালো শয়তান একটা খারাপ শয়তান, এরকম নানা কিছু। তারপরে আসলো, বাসায় কিছুদিন ভালো ছিল। তারপরে আবার ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাইলাম, ওখান থেকে আবার ট্রিটমেন্ট করলাম, করার পরে আবার ভালো হইলো। ও বাসা আসার পর, আমি থেকে বাসায় ঢাকায় আসার পরে আবার অসুস্থ হয়ে গেল, আবার সে আগের মতো। তারপর আবার ইয়াতে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্ট করার পর আবার সুস্থ হইলো, মানে কিছুদিন ট্রিটমেন্ট করলে ভালো থাকে, আবার কিছুদিন পর ও যখন ভালো হয়ে যায় তখন আর ওষুধ খাইতে যায় না। আমি ভালো হয়ে গেছে, আমি ওষুধ খাবো কেন। তারপর আবার একদিন হঠাৎ করে বলবো আমার বুক জ্বালা করা করে, আমার অস্থিরতা লাগে। তখন ঢাকাতে? লালমনিরহাটে, হ্যাঁ। লালমনিরহাটে? সরি, নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। তখন আলটিমেটলি আপনার বাসায় থাকে না কবিরের সঙ্গে? হ্যাঁ, চলে আসছে। আর আমরা কবিরের বাসা ওই এলাকা থেকে আরেকটা এলাকায় চলে আসছে, এই জন্য ওই লোকের থেকে দূরে। তারপর আমার বুক জ্বালা পরে, আমার অস্থির স্থির লাগে, মানে ঘরে আসে 5 মিনিট বসে, ভালো লাগে না, আবার বাইরে যায়, মনে হয় যে বাইরে গেলে ভালো লাগবে, আবার বাইরে গিয়ে আবার সারা এলাকা টোটো করে ঘুরে, আবার মনে হয় যে না ঘরে গেলে ভালো হবে, ভালো লাগবে, আবার ঘরে আসে, এরকম অস্থিরতায়। তারপরে লেখাপড়া তো একবারই বন্ধ, ক্লাস 10-এ উঠে বন্ধ। তারপরে একদিন ওকে আমি বললাম কি আমার আইডিয়া সিমটা বিকাশ করতে হবে, চল তো বাবা যাই, পাশেই দোকান, 2 মিনিটের রাস্তা। ওকে নিয়ে গেছি, আর ছবিটা নিতে বলে নেই, বাবা তুমি ছবিটা নিয়ে আসো। এমনি নর্মাল, কিন্তু ওই যন্ত্রণার কথাগুলো বলে। আমি বিভিন্ন রকমের ফার্মেসি থেকে ফাইল টাইল, যেটা সেটা আইনা হয় যে গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, এরকম গ্যাস্ট্রিকের ফাইল বা গ্যাস্ট্রিক ওষুধ আইনা খাওয়াই কোন কমতেছে না, এরকম সবসময় বলতেছে আমার কেন জানি বুকে জ্বালা পড়া লাগে। তো ও এরকম বলতেছে যে বুক জ্বালা পড়া পড়া অস্থিরতা লাগে, এর মধ্যে চলাফেরা করতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। তো আমি তো ওই যে ডাক্তার ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়াচ্ছি, যে বুক জ্বালা পড়া করে কিসে। তারপরে একবার হাসপাতালও নিয়ে গেলাম ডাক্তারের কাছে, যে এটা ফিজিক্যালি কোনো সমস্যা হতে পারে। সেখান থেকে গ্যাস্ট্রিক ওষুধ দিল, পেট ব্যথা ওষুধ দিল, কিছু হচ্ছে না। ওই নর্মাল ভাবেই চলাফেরা করে, কিন্তু ওই কথাগুলো বলে ভালো লাগে না, অস্থির লাগে, আমার কেমন জানি লাগে, অস্থির। তারপরে আমি ওকে নিয়ে যখন সিমের দোকানে গেলাম, ও বললো যে ছবি লাগবে, ছবি নিতে বাসা আসছে। আসার পরে ও গোসল করে 3 তলায় ছাদের উপর উঠে লাফ দিয়েছে সুইসাইড করার জন্য। লাফ দিয়ে দিয়েছে? বুঝলেন কিভাবে আপনারা? আমি তো দোকানে, আশেপাশের লোকেরা বুঝছে, তারা চলে আসছে, আর আমি দেখলাম যে ছেলে এখন আসতেছে না কেন। তখন আমি বাসা আসার জন্য পা বাড়াইছি। তখন কেউ একজন ছুটে গিয়ে আমাকে রাস্তা দিয়ে বললো যে ও 3 তলা থেকে লাফ দিয়েছে। 3 তলা থেকে লাফ দেওয়া কত কিছু হইতে পারে। এক্স্যাক্টলি। আপনি কি করলেন? আমি গিয়ে কোনো সুযোগ খবরটা পাইনি। পাওয়ার পর আপনি কি দেখলেন? আপনি কি করছেন? আপনার চোখে কি দেখছেন ওটা বলেন। আমি গিয়ে দেখি ওকে লোকজন ধরে তুলছে, ও এইভাবে দাঁড়ানো আছে, ওর এই থুতিটা ফেটে গেছে, রক্ত। তখন আমি কান্না করি নাই, যে আমি যদি এখন কান্না করি, আমার ছেলে এখন কেউ নাই, কে যাবে, কে ট্রিটমেন্ট করবে। আমি কান্নাটা কেমন যেন আল্লাহ পাকে আমার ভিতরে মানে একটা শক্তি বা সাহস দিচ্ছে। দেখি কেউ একজন বেবি ট্যাক্সি নিয়ে আসছে, আমি ওকে সহ উঠলাম, আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না ওই সময়। রুমে সম্ভবত 3000 টাকা ছিল, ওইটা নিয়ে পপুলারে চলে গেলাম। ওখানে গিয়ে কান্নাকাটি করতেছি, স্যারের পাওয়া ধরতেছি, স্যার কিছু একটা করেন, দেখি কি হয়েছে, কত দূর, কতটুকু কি হয়েছে, এটা আমাকে বলেন। ওনারা সবকিছু পরীক্ষা করলো, একদম আল্ট্রাসাউন্ড, এক্সরে, পাই এক্সরে, টোটাল বডি চেক আপ করার পর বললো যে পাটা গেছে। পা গেছে? পা কি হয়েছে? পা ভেঙে গেছে। আচ্ছা। হাঁটুর উপর থেকে আপনার ওটাকে কি বলে, হিপ পর্যন্ত? হিপ পর্যন্ত এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে এরকম ছুরির মতো ওকে, হাঁটুটা এরকম হয়ে গেছে। আচ্ছা। উনি বললো 1 লাখ বা তার উপরে লাগবে অপারেশন করতে। আমার কাছে 1 টাকাও নেই, আর 3000 টাকা পরীক্ষাতেই লেগে গেছে। তারপরেও ওকে আমি নিঃশ্বাস বন্ধ করে যে না একটা সিএনজি, তখন অতক্ষণে ওর আব্বু চলে আসছে, ওকে নিয়ে বললো তাহলে আপনারা যদি টাকা নেয় তাহলে পঙ্গুতে নিয়ে যান। পঙ্গুতে আসলাম, পঙ্গুতে আসার 1 মাস
এটা যেটা বলতে যাচ্ছিলাম, যেহেতু সময় নাই, পা ভেঙে গেছে, ওর সেই ফিলিংসটা তখন নাই। ও একটা মানসিক রোগী, ওর সেই যন্ত্রণাটা নাই। ওর পা ভেঙে গেছে, ওকে পায়ের এইখানে রড দিয়ে এখানে বের করে এরকম একটা রড দেওয়া হয়েছে। সেই রড দিয়ে আমি যদি টয়লেটে যাইতাম, এসে দেখতাম ও ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি করতো। ওরে বাবা, ওর ভিতরে কোনো যন্ত্রণা নাই। এইটা দেখে অন্যান্য যাদের হাত পা ভাঙা, পঙ্গু হাসপাতাল সমস্ত রোগী গোল হয়ে দাঁড়াইতে যেন কোনো সার্কাস দেখতেছে। ওরা মাথায় আশ্চর্য হয়ে যায় যে এরকম পায়ের মধ্যে রড নিয়ে এরকম মানে পা ভাঙা একটা ছেলে পাটা নেড়ে করতেছে এরকম, সেইটা নিয়ে ও খোঁচায় খোঁচায় হাঁটতেছে। ও মাই গড, মানে ওর ওইটার কোনো যন্ত্রণা নাই। আচ্ছা, ডাক্তার যখন আপনাদেরকে বলে দিল দিস ইজ প্যারানয়েড সিজোফ্রেনিয়া, তখন বুঝি নাই। এরপরে ট্রিটমেন্ট ওনার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করেন নাই আপনারা, নাকি ওই বলার শুনেই শেষ? না না, ট্রিটমেন্ট করছি। ও যে এই রোগ তো কিছুদিন শুধু জানি। আর আমরা তো ওইবার নতুন বাসায় গেছি, এলাকার সবাই কোন বাসায় গেল খোঁজ পায় না। তারপরে কোনোভাবে কেউ আমার নাম্বার দিছে, ফোন দিছে যে আপনার ছেলেকে এসে দেখে যান। এসে দেখে এরকম সব মানুষ জলসর হয়ে দেখতেছে, ভিডিও করতেছে, কেউ কেউ মজা নিতেছে। আর ও পাশে কেউ যাওয়ার সাহস নাই, সবাই ভয় পায় দূর থেকে। ধরতে পারবে কি, ধরা মানে সবাই ওকে ভয় পায়। কিভাবে ওকে ধরবে, কিভাবে আমার কাছে নেবে। ওর আব্বু আর আমি অনেক কষ্ট করে বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তখনও বুঝি নাই ও কোন ইয়াতে গেছে, কেন এটা হলে এখনো বুঝি, আজও জানি না। বাসায় নেওয়ার পর ও যখন রাত্রে বিছানা থেকে নেমে টয়লেটে যাবে, ও যেভাবে পাটা দেওয়ার দরকার অন্যভাবে পাটা দিয়ে ঘাম করে ওয়াল শোকেসে তো পরে ওয়াল শোকেসে গ্লাসগুলো ভাঙবে। ইচ্ছা করে ভাঙে না, কিন্তু পড়ে গেছে। এমন ওর শরীর একদম লুজ হয়ে গেছে। আবার আমরা ধরতে যাই, শুধু এইটুকু মনে আছে আমাদেরকে এইভাবে বলতেছে, সব মানে আওয়াজে বেশি একটা না, মুখ জড়ায় জড়ায় কথা বলতেছে। আবার অন্যদিকে হাঁটতেছে, যেদিকে বাথরুম সেদিকে না গিয়ে অন্যদিকে হাঁটতেছে, সেখানে পড়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলে পড়ে ড্রেসিং গ্লাসগুলো ভেঙে ফেললো। তারপর জোর করে ধরে যখন বাথরুমে নিলাম, ওই কলের পরে কলটা ভেঙে ফেললো। তারপর নিয়ে আসলাম, তখন বললাম যে ও তো খাইতে দিলাম, ও খাওয়া এখানে প্লেট ভাত, ও অন্য জায়গায় হাত খাচ্ছে। তখন মনে হলো ছেলের চোখ গুলো চলে গেছে, এরকম মনে হচ্ছিল। চলেই গেছিল তখন প্রায়, মানে ও চোখে কিছু দেখে না। আচ্ছা, আপনি আজকে কথার মাঝখানে একবার বলে ফেলেছেন যে মাঝখানে মনে হতো যে ওকে সুইসাইড করার জন্য বা ওকে মেরে ফেলার জন্য কোনো স্টেপ নিতেন আপনারা, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, আপনি বলেছেন এখানে রেকর্ড আছে। এটা মাথা নাড়ানো হবে না, তাহলে ব্যাখ্যা করতে হবে ঘটনাটা কি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ও যখন বলতো যে তোমরা আমাকে বিষ খায় মারার চেষ্টা করতেছো, সেই বিষটা কি, আচ্ছা, সেইটা ও যেটা সন্দেহ করছে, সেই সন্দেহটা এখনো আছে। সেটা এখন করতেছে, সেটা বিষ না, সেটা ঔষধ। আচ্ছা আচ্ছা, সেটা আপনি ব্যাখ্যা করতে চাচ্ছিলেন। তো এরকম হতো, সহ্য তো মানুষের একটা শেষ আছে। আমার নিজের একটা বাচ্চা আছে, আমি জানি যে এক্সট্রিম লেভেলে করলে ওর মা মাঝে মাঝে একটা চল লাগায় দেয়। হ্যাঁ, এবং প্রথম দিকে আমি একদমই ওটা সাপোর্ট করতাম না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আচার আচরণ শেখার জন্য কিছুটা প্রহার প্রয়োজন আছে, নইলে একদম এক্সট্রিম লেভেলে চলে যায়, ওয়াইল্ড হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো গায়ে হাত তুলতেন এই যখন এরকম আচরণ করতো? সেই মানে সেই ইয়াটাই ছিল না, ওকে ধমকও দেওয়া যাইতো না, ও চারটা ধমক দিত। মানে নিতে পারতেন না, মানে ও যে কিছু করবেন, আমরা যে করবো সেই সাহসটাও আমাদের ছিল না। ওর এমন ভাবমূর্তি হয়েছে, যে মানুষ মৃত্যুর পরোয়া না করে না, তাকে আপনি শাসন করে কি করবেন? হ্যাঁ, কথা তো এখানে। একদিন আমি এই তো এই কাজটা করলি কেন, এখানে একটা থাপ্পড় দিছি। হ্যাঁ, ও আমাদের সাথে সাথে এখানে একটা থাপ্পড় দিছে, আমার কানটা এখানে ফাটা ভিতরে পড়ছে। মানে সাধারণ কথার মধ্যে কেন তুই আমার গায়ে হাত তুললি, আমি তখন বুঝি না যে ওইরকম এক্সট্রিম লেভেলে চলে গেছে। তারপরে কি হলো? সেই রাত্রে তারপর অবস্থা, তখন আমি দেখলাম যে ও চোখেও দেখে না, ওর মধ্যে কোনো ব্যালেন্স নাই। তখন ওকে আমরা বাঁধার চেষ্টা করলাম। ওর আব্বু আর ছেলে ঘুমাই গেল, একদিনের মধ্যে আব্বু আর ছেলে ঘুমাই গেছে। তখন ও আমাকে ওকে আমি বুঝাইতেছি, দোয়া পড়তেছি, তখন ও আমাকে বলতেছে, আমার পায়ের কাছে বসে বলতেছে, আম্মু প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এটা খুব এক্সট্রিম লেভেলের একটা ব্যাপার, যেটা আসলে ক্যান বি এক্সপ্লেইন। আমি আজকে এই গল্পটাকে এভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এই কারণে যে এগুলো আসলে আমাদের গণমাধ্যমে সেভাবে আসে না বা এগুলো নিয়ে তেমন কথাবার্তা হয় না। আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যম বলি বা যাই বলি না কেন, সেই জায়গাগুলোতে
আমরা আসলে মোটা দাগে যেসব জিনিস নিয়ে ব্যস্ত থাকি সেই সব জায়গার চেয়েও যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেকভাবে আসতে পারে, সেই জায়গা থেকে আমি বরাবরের মতো আমার রেডিও ক্যারিয়ারে খুব সিরিয়াসলি দেখানোর চেষ্টা করেছি। সেরকম একটা গল্প এটা, যে কারণে আমি কোনো বিষয়ে আপনাদেরকে মানে বুঝতে বাকি থাকে এরকম কোনোভাবে উপস্থাপন করছি না। আমি শুধু দেখানোর চেষ্টা করছি যেটাকে উনি প্যারানয়েড সিজোফ্রেনিয়া বলছেন বা জাতীয় রোগ বলছেন, সেটা হলে একটা মানুষ, পরিবারের একটা রক্তের বন্ধনের মানুষ, সে কি পরিমাণ অমানুষ হয়ে যেতে পারে বা কি পরিমাণ ওয়াইড হয়ে যেতে পারে, কি পরিমাণ তাকে কন্ট্রোললেস অবস্থায় আপনারা চিন্তা করতে পারেন, সেই অবস্থা বোঝানোর জন্য আমি গল্পটাকে উপস্থাপন করছি। এতে করে কেন এটা উপস্থাপন করছি সেটার একটা ব্যাখ্যা আমি এখনই দিয়ে রাখছি, যাতে করে আপনার পরিবারে যদি কেউ এরকম হয় ইনিশিয়াল স্টেজে, আপনারা যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন, বা যদি এরকম স্টেজে চলেও যায়, কিভাবে আপনি কিওর করবেন, তাকে কিওর করার জন্য আপনাকে কি পরিমাণ ধৈর্য, শক্তি, সাহস নিয়ে লড়াই করতে হবে, যে লড়াই কোনো অর্থেই যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের চেয়ে কম শক্তি সম্পন্ন না, সেরকম একটা লড়াইয়ের সাহস যেন আপনি আজকের এই গল্প থেকে পেতে পারেন। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। তারপর তখন দেখলাম যে ওর চোখটাও চলে গেছে, ও নড়তেও পারতেছে না। তখন ওকে আমি শিকল দিয়ে বেঁধে রাখলাম এবং তখন আমি নেটে সার্চ দিলাম যে এই 4টা ওষুধ ওকে খাওয়াচ্ছি, এগুলো আসলে কি। তখন আমি নেট ইউজ করা শুরু করছি, তার আগে এতদিন করিনি। ওর ওই রোগের কারণে ওই যে পা ভাঙলো, ও তখন আমি নেটে মানে সবাই রক্ত আমি পাচ্ছিলাম না, পা যখন ভাঙলো কেউ রক্ত কথা পাচ্ছিলাম না, অন্য অন্য বেডে সবাই দেখি ফেসবুকে ছাড়তেছে রক্ত দিচ্ছে। তখন আমার ইয়া হলো যে না, আমিও ফেসবুক ইউজ করবো, এরকম সমস্যায় পড়লে যেন রক্তটা ইয়া করতে পারি। তারপর আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে একটা ওষুধ আছে, ওটা যদি বেশি খাওয়ানো হয়ে যায় তাহলে চোখে জ্যোতি চলে যেতে পারে, সেরকম হতে মানে দুর্বল হয়ে যায়, কোনো শক্তি থাকে না শরীরে। তো দেখলাম সেই ওষুধটা ও দিনে 4 বার করে খাচ্ছে, ও নিজেই খাচ্ছে, ও তো আমাদের কথার মধ্যে থাকে না, নিজেই বার করে খাচ্ছে। সাথে সাথে ওষুধগুলো সরে ফেললাম, সব ওষুধ খাওয়ানো বন্ধ করলাম। কিছুদিন পর স্বাভাবিক হইলো। হওয়ার পর ওই ইঞ্জেকশনটা শুধু দিতাম না, সেই 20 দিন পর একটা ইঞ্জেকশন হয়, সেটা দিতাম। ওষুধ আর খাইতেও চায় না, ও কোনোভাবে খেতে চায় না। 20 সাল এসে সব থেকে মারাত্মক, সব থেকে ভয়ঙ্কর যে কাজগুলো হয়, যেগুলো সহ্য করার মতো না, সেই কাজগুলো 20 সালে এসে ঘটানো শুরু করলো। মার্চ মাস থেকে ও সম্পূর্ণ, এতদিন আমরা জানতাম যে হয়তো বা গাঁজা টাজা খায় এই জন্য এরকম করে, কিন্তু মার্চ মাসে সম্পূর্ণ লকডাউনে 3 মাস ঘরে ছিল, একটা সিগারেটও খায় নাই, তারপরেও ঘরের জিনিসপত্র ভাঙছে, এতদিন ভাঙে নাই। এখানে আরো একটা ঘটনা আমি বলতে ভুলে গেছি। ওই যে ওই বাসায় যখন এই ঘটনাটা হইল, সেদিন পরের দিন সকালে বাড়িওয়ালা এসে দেখে আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর। তখন উনি ভাবলো যে নিশ্চয় ছেলেটা ভালো না, এই যে অসুখ এটা বুঝে নেই, বাবার শিকলে বাধা, আপনি আজকে এই বাসা ছেড়ে চলে যাবেন, আপনি কেন আসছেন, বা ছেলের এই রোগ আসতে আপনি কেন গোপন করছেন, ছেলে তো গাঁজা টাজা খায়, আজকে এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাবেন। এখন ওই ছেলেকে আমি সামলাবো নাকি ওর টেক কেয়ার করবো, নাকি আমি বাসা খুঁজতে যাবো, না জিনিসপত্র গোছাবো, এরকম একটা কঠিন পরিস্থিতি। ওটাকে অনুরোধ করলাম যে আমাকে একটু সময় দেন, উনি মানলো না, আজকে চলে যাবে। পাশে কে যেন পরিচিত একজন ছিল, সে বললো যে নাই, ছেলেটার এরকম সমস্যা। তারপর 2-3 দিন পর যেটা হচ্ছে, ও রুমে থাকতে চায় না, শিকল খুলে দেওয়া হলো, যখন একটু স্বাভাবিক হইলো, কিন্তু একটু ভালো হয়, কিছুক্ষণ পর আবার নর্মাল হয়ে যায়। পাশে অন্য কারো বাসায় গিয়ে খাবারের যে টলি থাকে, রুমে ঢুকে খাবার টলি থেকে ভাগ বের করে নিয়ে খায়। ওর ধারণা ওটা আমাদেরই ঘর, কিন্তু ওই যারা ওই বাড়ির লোক তারা মনে করছে যে ও কোনো মানে কি বলে ওগুলাকে, ছিনতাইকারী বা এরকম কিছু হইতে পারে, মানে চুরি টুরি কটি করে আসে করে, যেগুলি এরকম কিছু চোট টোট হতে পারে। ওকে ধরে মারধর শুরু করছে। তারপরে পাশে একটা পরিচিত লোক, ও আর ওকে মারতেছে কেন, ওর তো সমস্যা আছে, উনি বুঝছে যার যে পরিচিত লোকের চোখে, তখন ওই লোক ওকে ছুটায় আমাদের বাসায় নিয়ে দিয়ে আসে। ওকে আমরা আটকায় রাখতে কোনোভাবেই পারি না। তারপর 20 সালে এসে যে এরকম মারাত্মক অবস্থা, ভাঙচুর করে, আমাকে বলে তোকে বটি দিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলবো, মানে খুব ভায়োলেন্ট, খুবই মানে অস্বাভাবিক আচরণ হয়ে গেছে। আমার ওর আব্বুকে মারতে চায় ছুরি দিয়ে, কোনোভাবে ওষুধ খাবে না।
অনেক কষ্টে মানে হাসপাতালও আসবে না, ওষুধও খাবে না, অনেক কষ্টে যখন হাসপাতালে নিয়ে আসলাম, যে স্যার ওকে ভর্তি করে না, বাসায় মারামারি করে আমার ছেলেকে মারছে, রক্তাক্ত অবস্থায়, তাও আরো মারতেছে, গলা টিপে ধরছে, রক্ত পড়তেছে, মাথা ফেটে গেছে, ছোট ছেলেকে মারছে। ওর আব্বুকেও মারধর করে, আমাকেও মারতে আসতে চায়। টিভিটা নিয়ে একদম ছুঁড়ে আমার দিকে ফেলতে গেল, আমার মাথার উপরে টিভিটা নিচে পড়ে গেল। মোবাইল ইচ্ছা মতো বেশ কয়েকটা মোবাইল ভেঙে ফেলছে। এত উদ্ধত, এত মানে এখন আর কোনোভাবে কন্ট্রোল করা যায় না। বিশ্বাসে এসে কোনোভাবে আর ওকে কন্ট্রোল করতে পারতেছি না, চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/I-love-Dhaka-FM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবলি আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানে ছিলাম তারপর হাসপাতালে নিয়ে আসলাম, মানসিক হাসপাতাল, অনেক কষ্টে। তখন ও ভর্তি হবে না, ভর্তি কাগজ স্যার লিখে দিছে, ভর্তি হয়ে আরেকটা রুমে যাবো, ও চলে আসছে ওখান থেকে, আমাকে রেখেও একাই চলে আসছে বাসায়। এরকম করে একটা মাসে 4 বার এই মানসিক হাসপাতালে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর কোনো বাসেও আসবে না, রিজার্ভ সিএনজি বা এরকম কিছু। এই মুহূর্তে এসে ওর আব্বুর চাকরি চলে গেছে। আমি আমার প্রাইভেট টিউশন করতাম, সেগুলো বলতে গেলে স্কুল বন্ধ থেকে বাদ, আমরা একেবারেই বলতে গেলে পথে নেমে গেছি। তারপরেও নিজেরা যেভাবে চলি, যেভাবে খাই, ছেলে ট্রিটমেন্টের জন্য অনেক কষ্ট করে এদিক ওদিক টাকা ঋণ করে এই মানসিক হাসপাতাল ভর্তির চেষ্টা করলাম। 4 বার আসা যাওয়া করলাম, কোনোভাবেই হলো না। আর ওর আরো একটা জিদ যে আমাকে ফার্মেসি থেকে এই ফাইলটা এনে দাও, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এই ফাইলটা এনে দাও, এটা খাবো, ওটা 2 দিন খাই, আবার এটা এনে দাও। প্রচুর টাকা, প্রচুর ঋণ হয়ে গেল। কোনোভাবে আর পারতেছি না। তখন ফেসবুকে আমি একটু ছাড়লাম যে আমি আর কি করবো, আর পারতেছি না। এখন হয়তো আমার নিজেকে শেষ করার মতো একটা পরিস্থিতিতে আমি চলে আসছি, এরকম একটা কিছু লিখছিলাম। তখন আমার ফেসবুকে কিছু মেয়ে ফ্রেন্ড ওখানে পোস্টে কমেন্ট করছে, আপু আপনাকে অনেকদিন থেকে দেখি, আপনি প্লিজ লজ্জা করেন না, আমাদেরকে একটু নক দিয়ে। তখন নক দিলাম, ফারজান আহমেদ নক, উনি অস্ট্রেলিয়া থেকে 39,000 টাকা পাঠাইল। সেই টাকা নিয়ে তারপরে ওকে হাসপাতালে কিছু ঋণ দিলাম, দেওয়ার পরে আরও একটা বোন পাঠাইল 20,000 টাকা। এরকম 3-4 জন পরে 7-8 জন টাকা পাঠাইছে। সেই টাকা দিয়ে হাসপাতালে আবার আসলাম, এসে ভর্তি করলাম, পেইন বেডে ভর্তি করলাম। ওখানে 20 দিন রাখার পর ওরা রিলিজ করে দিতে যাচ্ছে। ওখানে হাসপাতালে ঘটনা ঘটছে, অন্য যারা মানসিক রোগী তারা আমাকে মারছে, নার্স মনে করে মারছে না। হ্যাঁ, তো যেহেতু সময়টা কম, তাই সব করে বলতেছে, ওটাই বলতেছে। তখন 20 দিন পর ওরা রিলিজ করে দিচ্ছে। আমি বললাম